সকালে ঘুম থেকে উঠে মারুফ নিজেকে বোঝানোর চেষ্টা করল যে গত রাতের সবকিছুই ছিল দুঃস্বপ্ন। কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। সে আয়নার সামনে দাঁড়ালো। সবকিছু স্বাভাবিক, নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তবুও কেন যেন মনে হচ্ছিল আয়নার গভীরে কেউ লুকিয়ে আছে। সেদিন দুপুরে রাশেদ তার বাড়িতে এলো। ঘরে ঢুকেই সে আয়নার দিকে তাকিয়ে থমকে গেল। দোস্ত, তুই এটা কোথায় পেয়েছিস? নিলাম থেকে। এটা ভালো জিনিস না। মারুফ হাসল। তুইও শুরু করলি? রাশেদ গম্ভীর গলায় বলল, আমি মজা করছি না। কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম তোর ঘরের ওই আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মারুফের বুক কেঁপে উঠল, কারণ সে একই স্বপ্ন দেখেছিল। কিন্তু সে কিছু বলল না। সন্ধ্যা নামল। রাশেদ চলে গেল। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন ঠিক ৩টা। হঠাৎ মারুফের ঘুম ভেঙে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। কিছু একটা যেন ঠিক নেই। সে চোখ খুলতেই দেখল আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মাটিতে ঝুলে থাকা লম্বা চুল। মারুফের নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, চুলের আড়ালে ঢাকা। তারপর মেয়েটি আয়নার দিকে এগিয়ে গেল, আর কোনো শব্দ ছাড়াই আয়নার ভেতরে ঢুকে গেল। মারুফ চিৎকার করে উঠে বসল। ঘরের আলো জ্বালাল, কেউ নেই। কিন্তু আয়নার ওপর নতুন কিছু লেখা, রক্তের মতো লাল অক্ষরে, ও আমাকে মেরেছে। মারুফ কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর কাঁপতে কাঁপতে মোবাইল বের করে ছবিটা তুলল। কিন্তু ছবি তোলার পর দেখল লেখাটা নেই, শুধু সাধারণ আয়না, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল কাদের চাচার কাছে গেল। সব কথা খুলে বলল। বৃদ্ধ লোকটা আয়নার কথা শুনেই ফ্যাকাশে হয়ে গেল। আয়নাটা কি কালো কাঠের ফ্রেমে বাঁধানো? জি। নিচে লাল দাগ আছে? হ্যাঁ। বৃদ্ধ কাঁপতে লাগলেন। ওই আয়না আবার ফিরে এসেছে। মারুফ হতভম্ব। আপনি এটা চেনেন? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন। প্রায় ৪০ বছর আগে জমিদার বাড়িতে এক তরুণী কাজ করত। তার নাম ছিল নাদিয়া। গ্রামের সবাই বলতো সে খুব সুন্দরী ছিল। জমিদারের ছেলে তাকে ভালোবাসত। কিন্তু এক রাতে নাদিয়াকে হত্যা করা হয়। তার মরদেহ কখনো পাওয়া যায়নি, শুধু তার রক্তমাখা আয়নাটা পাওয়া গিয়েছিল। সেদিন থেকে সেই আয়নাকে অভিশপ্ত বলা হয়। যে আয়নাটা বাড়িতে নিয়ে যায় সে নাদিয়ার আত্মাকে দেখতে শুরু করে। আর তারপর এক এক করে মানুষ মারা যেতে থাকে। মারুফের মুখ শুকিয়ে গেল। মারা যেতে থাকে মানে? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু বললেন, আয়নাটা ফেলে দে। সেই রাতে মারুফ সিদ্ধান্ত নিল আয়নাটা ভেঙে ফেলবে। সে একটা লোহার হাতুড়ি নিয়ে এলো, আয়নার সামনে দাঁড়ালো, পুরো শক্তি দিয়ে আঘাত করল। ধাম! কিন্তু আয়নায় একটা আঁচড়ও পড়ল না, বরং হাতুড়িটাই দুমড়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতরে একটা মুখ ভেসে উঠল। নাদিয়ার মুখ, রক্তে ভেজা, দুই চোখ সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে বলল, এখন আর দেরি নেই। মারুফ ভয়ে পিছিয়ে গেল। আর সেই মুহূর্তে তার মোবাইল বেজে উঠল। ফোন করেছে রাশেদের ছোট ভাই। কাঁদতে কাঁদতে সে বলল, ভাইয়া, রাশেদ ভাই মারা গেছে। মারুফের হাত থেকে মোবাইল পড়ে গেল, কারণ কয়েক ঘন্টা আগেও রাশেদ পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটা তখনও বাকি ছিল। রাশেদের মৃতদেহের পাশে একটি আয়না পাওয়া গেছে, আর সেই আয়নার উপর রক্ত দিয়ে লেখা ছিল, পরের জন মারুফ। রাশেদের মৃত্যুর খবর শোনার পর মারুফ যেন পাথর হয়ে গেল। তার মাথায় বারবার ঘুরছিল আয়নার সেই লেখা, পরের জন মারুফ। সারা রাত তার চোখে ঘুম এলো না। বাইরে ঝড় শুরু হয়েছে। জানলার কাঁচে বাতাসের ধাক্কা লাগছে, আর ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত আয়না। মারুফ অনুভব করছিল আয়নার ভেতর থেকে কেউ তাকে দেখছে। হঠাৎ টুপ টুপ টুপ, মেঝেতে কিছু পড়ার শব্দ। সে নিচে তাকালো। আয়নার নিচ দিয়ে লাল তরল গড়িয়ে পড়ছে। এবার আর অদৃশ্য হল না।
দেখতে একদম তাজা রক্তের মতো। মারুফ ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতরে একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখল একটি পুরনো জমিদার বাড়ি, চারপাশে অন্ধকার, আর বাড়ির পেছনে বিশাল একটা বটগাছ। গাছটার নিচে কেউ একজন মাটি খুঁড়ছে। তারপর দৃশ্যটা মিলিয়ে গেল। মারুফ বুঝতে পারল নাদিয়ার মৃত্যুর রহস্যের সঙ্গে ওই জায়গার সম্পর্ক আছে। পরদিন সকালে সে একাই জমিদার বাড়ির দিকে রওনা দিল। গ্রামের মানুষ তাকে বারবার নিষেধ করল। কেউ বলল ওই বাড়িতে গেলে কেউ ভালোভাবে ফেরে না। কেউ বলল সেখানে রাত হলে মানুষের চিৎকার শোনা যায়। কিন্তু মারুফ থামল না। দুপুরের দিকে সে জমিদার বাড়িতে পৌঁছালে। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, দেয়ালে ফাটল, ছাদ ভাঙা, চারপাশে আগাছা। মনে হচ্ছিল বাড়িটা এখনো কোনো অদৃশ্য অভিশাপ বয়ে বেড়াচ্ছে। মারুফ ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঠিক তখনই কানে একটা মেলি কণ্ঠ ভেসে এলো, পেছনে! সে দ্রুত ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু মাটিতে তাজা পায়ের ছাপ, যেন কোনো ভেজা পা নিয়ে কেউ হেঁটে গেছে। সে সেই ছাপ অনুসরণ করতে লাগল। পায়ের ছাপগুলো তাকে বাড়ির পেছনের বটগাছের কাছে নিয়ে গেল। গাছটার সামনে দাঁড়াতেই তার বুক ধড়ফড় করতে লাগল, কারণ এটাই সেই জায়গা যেটা সে আয়নায় দেখেছিল। মাটি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে আছে। মনে হচ্ছে বহু বছর আগে এখানে কিছু পুঁতে রাখা হয়েছিল। মারুফ কাছের একটা লাঠাটি নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কয়েক মিনিট পর ঠক, কঠিন কিছুর সঙ্গে আঘাত লাগল। সে দ্রুত মাটি সরাল, আর তারপর যা দেখল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা মানুষের কঙ্কাল। তার গলায় ঝুলছে একটি মরিচা ধরা লকেট। লকেটের ভেতরে একটি ছবি। ছবিটা নাদিয়ার। মারুফ বুঝে গেল এটাই নাদিয়ার কবর। ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল, আর তার পেছনে কারো উপস্থিতি অনুভব করল। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই তার নিঃশ্বাস আটকে গেল। নাদিয়া দাঁড়িয়ে আছে, সাদা পোশাক রক্তে ভেজা, চুলগুলো বাতাসে উড়ছে, আর তার দুই চোখ সম্পূর্ণ কালো। মারুফ ভয়ে জমে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, নাদিয়া তাকে আক্রমণ করল না, বরং কাঁদতে কাঁদতে একটা দিকে আঙুল দেখাল। জমিদার বাড়ির ভাঙা একটি ঘর। তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মারুফ সাহস করে সেই ঘরের দিকে এগোল। ঘরের ভেতরে ঢুকেই সে একটা পুরনো কাঠের বাক্স পেল। বাক্সটা খুলতেই ধুলোমাখা কিছু কাগজ বেরিয়ে এলো। সেগুলো ছিল একটি ডায়েরির পাতা, জমিদারের ছেলের লেখা। পাতাগুলো পড়তে পড়তে মারুফের চোখ বড় হয়ে গেল। সেখানে লেখা, আমি নাদিয়াকে ভালোবাসতাম, কিন্তু বাবা সেটা মেনে নেয়নি। তিনি আদেশ দিয়েছিলেন নাদিয়াকে সরিয়ে ফেলতে। আরেক পাতায় লেখা, আজ রাতে তারা নাদিয়াকে হত্যা করবে, আমি তাকে বাঁচাতে পারিনি। মারুফের হাত কাঁপতে লাগল। অর্থাৎ নাদিয়াকে হত্যা করেছিল জমিদারের লোকেরা। কিন্তু কেন তার আত্মা এখনো মুক্তি পায়নি? ঠিক তখনই ডায়েরির শেষ পাতাটা খুলে গেল। সেখানে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা, আসল খুনি এখনো বেঁচে আছে। মারুফ স্তব্ধ হয়ে গেল। ৪০ বছর আগের খুনি এখনো জীবিত? কিন্তু কে সে? মারুফ ফোন কেটে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। তার মাথার ভেতর বারবার ঘুরছিল ডায়েরির সেই লাইন, আসল খুনি এখনো বেঁচে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ৪০ বছর আগে যে হত্যাকাণ্ড ঘটেছিল তার খুনি এখনো জীবিত? সন্ধ্যা নামার আগেই মারুফ বাড়িতে পৌঁছালে। বাড়ির সামনে মানুষের ভিড়, সবাই আতঙ্কিত, কেউ ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। মারুফ ভিড় ঠেলে ঘরে ঢুকল, আর ঢুকেই তার বুক কেঁপে উঠল। ঘরের মাঝখানে রাখা আয়নাটা পুরোপুরি রক্তে ভিজে গেছে। লাল তরল মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর আয়নার উপর নতুন একটা লেখা ফুটে উঠছে। ধীরে ধীরে একটা একটা অক্ষর, আজ শেষ রাত। ঠিক তখনই পুরো ঘরের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার। কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলে উঠল, আর মারুফ দেখল আয়নার সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই প্রথম তার মুখ পরিষ্কার দেখা গেল।
কিন্তু সেই মুখ দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। মুখ জুড়ে ক্ষত, গলায় গভীর কাটা দাগ, চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নাদিয়া কাপা কণ্ঠে বলল, আমাকে বিচার দাও। তারপর সে একটা নাম উচ্চারণ করল, করিম। নামটা শুনেই মারুফের মাথায় বজ্রপাত হল। করিম আলী, গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষদের একজন, সবার কাছে সম্মানিত। কেউ কখনো সন্দেহও করেনি তাকে। পরদিন ভোরে মারুফ করিম আলীর বাড়িতে গেল। প্রথমে বৃদ্ধ সব অস্বীকার করলেন, কিন্তু যখন মারুফ ডায়েরির পাতাগুলো দেখাল, তখন তার মুখের রং পাল্টে গেল। হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন। তারপর সত্যিটা বললেন। ৪০ বছর আগে তিনি জমিদারের বিশ্বস্ত কর্মচারী ছিলেন। জমিদার আদেশ দিয়েছিল নাদিয়াকে হত্যা করতে, কারণ জমিদারের ছেলে নাদিয়াকে বিয়ে করতে চেয়েছিল। করিম আলী নিজের হাতে নাদিয়ার গলায় ছুরি চালিয়েছিল, তারপর লাশ বটগাছের নিচে পুঁতে রেখেছিল। সব কথা শেষ করে বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমি প্রতিদিন এই পাপের শাস্তি ভোগ করেছি, কিন্তু আজ বুঝছি বিচার থেকে পালানোর উপায় নেই। ঠিক তখনই বাইরে ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল। হঠাৎ করিম আলীর ঘরের আয়নায় ফাটল ধরল। একটা, দুইটা, তিনটা, তারপর পুরো আয়নাটা রক্তে ভরে গেল। আর সেই রক্তের ভেতর থেকে বেরিয়ে এলো নাদিয়া। করিম আলী ভয়ে চিৎকার করতে লাগলেন, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু নাদিয়ার চোখে কোনো দয়া ছিল না। ৪০ বছরের অপেক্ষা, ৪০ বছরের যন্ত্রণা, আজ তার বিচার সম্পূর্ণ হবে। এক মুহূর্তের মধ্যে ঘর জুড়ে ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ল। মারুফ চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর সব শান্ত। চোখ খুলে দেখল করিম আলী মেঝেতে পড়ে আছেন, নড়াচড়া নেই। তার মুখে জমে আছে চরম আতঙ্কের ছাপ। আর নাদিয়া নেই, শুধু আয়নাটা দাঁড়িয়ে আছে, নীরব। মারুফ বুঝতে পারল প্রতিশোধ শেষ। এবার হয়তো নাদিয়ার আত্মা মুক্তি পাবে। সেদিন রাতেই সে আয়নাটাকে নিয়ে গেল নাদিয়ার কবরের কাছে। কবরের পাশে দাঁড়িয়ে সে বলল, তোমার বিচার হয়েছে, এবার শান্তিতে থাকো। তারপর সে আয়নাটা মাটিতে ছুঁড়ে মারল। এই প্রথম আয়নাটা ভেঙে গেল, হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। আর ঠিক তখনই বটগাছের ওপরে একটা সাদা আলো দেখা দিল। আলোর ভেতরে নাদিয়ার মুখ, কিন্তু এবার আর ভয়ঙ্কর নয়, শান্ত, মৃদু হাসিমাখা। ধীরে ধীরে আলোটা আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। সব শেষ, অন্তত মারুফ তাই ভেবেছিল। ঘটনার ৩ মাস পর একদিন গ্রামের এক কিশোর বটগাছের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ মাটির ভেতর চকচকে কিছু দেখতে পেল। সে কৌতূহল নিয়ে সেটা তুলে নিল। জিনিসটা ছিল একটা আয়নার টুকরো, রোদে ঝলমল করছে। ছেলেটা নিজের মুখ দেখার জন্য টুকরোটার দিকে তাকাল। আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেখানে তার নিজের মুখ ছিল না।